জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। সংস্কারের কর্মযোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয়, যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর না হয়, তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না। সমঝোতার বিকল্প নিয়ে ঐকমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো। নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের কর্মীরা, দাবি পুলিশের। ইনভেস্টিগেশনের বিভিন্ন পর্যায়ে আছে, ঠিক আছে, মানে কোনো অপরাধ করার পিছনে প্ররোচনামূলক, ঠিক আছে, তদন্তে প্রাপ্ত বিভিন্ন বিষয় আছে। সবটা আপনার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে বলা যাবে না ভাই। মেগা প্রকল্পের ঘানি টানছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সংস্কারের দীর্ঘসূত্রতায় নাগরিক ভোগান্তি চরমে, অনিয়ম আর লুটপাটের অভিযোগ। জাপানি জাইকার অর্থায়নে এখানে নাকি আমাদের শহর উন্নয়নের কর্মসূচি চলছে, কর্মযজ্ঞ চলছে, কিন্তু আমি বলবো কর্মযজ্ঞ চাইতে কর্মের জায়গায় অর্থ লুটপাটের একটি মহাযজ্ঞ চলছে। ডাকসুর নেতৃত্বে সাতক্ষীরার 8 শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী তারা। অদম্য মেধাবীদের অর্জনে খুশি স্বজন আর গ্রামবাসী। 1.5 মাসে $113 কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি ও রেমিটেন্সের স্বার্থে এ উদ্যোগ, বলছে নিয়ন্ত্রক সংস্থা। ইতিবাচক বলছেন ব্যাংকাররা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। যদি সংস্কার বাস্তবায়নের ফয়সলা করা যায়, তবে তা হবে মহোৎসবের ভোট, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো খুঁত না থাকে, তা যেন নজির হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সমঝোতার কোনো বিকল্প নেই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। ডক্টর ইউনূস আরও বলেন, আবারও কোনো স্বৈরাচার আসার পথ বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে, দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, আবারও জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা। জানান, এ নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। জুলাই অভ্যুত্থানের কথা মনে করিয়ে কমিশন সভাপতি অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তৈরির এ সুযোগ আর আসবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যখনই আমরা এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
ভবিষ্যতে জুলাই সনদকে যেন কেউ বাস্তবায়ন বা রহিত করতে না পারে সেজন্য শক্তিশালী আইনি ভিত্তির বিষয়ে একমত দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি এবং টেকসই বাস্তবায়নে কিছুটা নমনীয় হয়েছে তারা। নির্বাচিত সরকার বা গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের বাইরেও বিকল্পের কথা ভাবছে। এই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী এবং এনসিপির। তবে আইনি প্রক্রিয়ার বাইরে সংবিধান সংশোধনের নজির সৃষ্টি হোক সেটা চায় না বিএনপি। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলো জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় 30টি রাজনৈতিক দল। আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে। শুরুতেই বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, সংস্কার প্রক্রিয়া সফল হোক, পরাজিত শক্তি সেটা চায় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। বিএনপি জানায়, জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা। তবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধান সংশোধন চায় না দলটি। প্রেসিডেন্ট রেখে যেতে চায় না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। চলুন আমরা অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নিই। জুলাই সনদের শক্তিশালী আইনি ভিত্তির কথা আবারও তুলে ধরে জামায়াত ইসলামী ও এনসিপি। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো অনিশ্চয়তার মধ্যে রাখলে পরবর্তীতে কার্যকর হওয়া নিয়ে সন্দেহ থাকবে। সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমেই বর্তমান সরকার এটি কার্যকর করতে পারে। এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে, এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছি। অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো কথা শুরু করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবেও বেশ কিছু বৈঠকের মধ্যে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে ইতিবাচক দলগুলো। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। যদি এই সংস্কারের কর্মযোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয়, যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর না হয়, তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না। সোমবার শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। তবে কমিশনের মেয়াদ আবারও বাড়বে বলে জানানো হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তথ্যপত্র যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া 22 দলকে ডেকেছে নির্বাচন কমিশন। কয়েকটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে এরই মধ্যে কারণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা উপজেলা দপ্তর ও কমিটি সমর্থক তালিকা যাচাই সহ মাঠ পর্যায়ের প্রতিবেদন এসেছে নির্বাচন কমিশনে। সব পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এতে 15 সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানির সুযোগ দিচ্ছে কমিশন। 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের গেজেট প্রকাশ করবে ইসি। আলোচনা করতে আসা দলগুলোর মধ্যে ছিল মার্ক্সবাদী বাসদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। কিছু বিষয় আমাদের সঙ্গে ক্রস চেক করা জরুরি ছিল। কিছু জায়গাতে আপনার হলো চিঠির বিষয়ে অসামঞ্জস্য ছিল। যে কমিটিগুলো দেখাইছি তার মধ্যে এক্সেসিভ কিছু নাই, কোনো বানোয়াট কিছু নাই। যদি কোনো শর্টেজ থাকে বা কোনো ত্রুটি থাকে সেটা ওনারা আবার পুনঃযাচাই করে দেখতে চান। 100টা উপজেলা এবং 22টা প্রশাসনিক জেলা কার্যালয় দিয়েছি। এটার মধ্যে যে তদন্ত হয়েছে মাঠ পর্যায়ে, আমাদের কাছে এমন কিছু মনে হয়েছে কিনা যে এই তদন্তে কোথাও গ্যাপ আছে। কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো।
পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল নেপথ্যের মূল কারিগর। যদিও স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাদের ব্যানারেই হয়েছিল ঈমান আকিদা রক্ষা কমিটির বিক্ষোভ। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের 2 নেতা সহ 24 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান, ক্যামেরায় ছিলেন মহসিন মুকুল। মোহাম্মদ সাইদুল ইসলাম নুরাল পাগলার ভক্ত। লাশ পোড়ানোর খবর শুনেই ছুটে যান মাজারে। লাশটা নিয়ে পুরালো। এটা তারা ইসলাম ধর্মের ভিতরে এটা তারা কোন ধর্ম করে? তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা একটা মুমিন বান্দা, ও তারা এই কামটা কেমনে করলো? স্থানীয়রাও বলছেন পীরের বিতর্ক থাকতে পারে, তবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সমর্থনযোগ্য নয়। এই যেগুলো যখন কাজ করছে এই কাজটা করা ঠিক হয়নি, কারণ মুসলমান হিসেবে এই কাজটা করা যায় না। উনি ইমাম মাহদির দাবি করছিল, ঠিক আছে, উনি ভণ্ড, মানে নেই, কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে এটা কোনো আইনে নাই। কবর থেকে লাশ তুলে উঠে রাস্তা করে হাঁটা, টানা, ছিঁড়া, পুরাই নেই, এটা ইসলামের দৃষ্টিতে মানায় না। এই এলাকার করে না, এটা করছিল বাইরের লোক, বাইরের লোক করছে। হামলার পরে ঠিক এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরাল পাগলার বাসভবন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন আসবাবপত্র। এর মধ্যেই দেখা যাচ্ছে স্বর্ণালঙ্কারের বাক্স এভাবে ফেলে রেখে গেছে। লাশ পোড়ানোর পাশাপাশি চলে ব্যাপক লুটপাট। স্বর্ণালঙ্কার থেকে শুরু করে চাল, ডাল, এমনকি টেলিভিশন ও এসি পর্যন্ত খুলে নিয়ে যায় হামলাকারীরা। হামলা ঠেকাতে মাঠে নেমেছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা বলছে কোনো সমস্যা হবে না স্যার, এটা তো পজিটিভলি আগাচ্ছে। আমরা শুধু শান্তিপূর্ণভাবে আমাদের সমর্থকদের হচ্ছে যে আমরা বিষয়টা অবগত করব যে কাজটা হচ্ছে, এবং এটা সমস্ত দায়িত্ব আমরা নিলাম, এখানে কোনো সমস্যা হবে না। এইভাবে তারা দলগুলো বলে তারা শুক্রবারে হচ্ছে যে সমাবেশটা করলো। ঘটনার শুরু জুম্মার নামাজ শেষে আয়োজিত সমাবেশ থেকে। ঈমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সেই সমাবেশ থেকে উত্তেজিত জনতা সরাসরি কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনার 2 দিন আগের কথা। নুরাল পাগলার আস্তানায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ঈমান আকিদা রক্ষা কমিটি। আহ্বায়ক ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা। এই কমিটির অন্য সদস্যদেরও রাজনৈতিক পরিচয় মিলেছে। সেখানে ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জামাতে ইসলামের জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ নোমানি ও এনসিপির জেলা সদস্য আবদুল্লাহ আল মামুন। সমাবেশ ডাকল লাশ পোড়ানোর দায় নিতে নারাজ তারা। এমনকি সংবাদ সম্মেলন ডাকা নেতা ইলিয়াস মোল্লা এখন মুখ খুলতে চান না। জামাতের জেলা আমিরও সাড়া দেননি। তবে মোবাইল ফোনে পাওয়া গেল বিএনপির এক নেতাকে। এনসিপি নেতার দাবি, বিক্ষোভে সমর্থন থাকলেও লাশ পোড়ানোতে তাদের ভূমিকা নেই। গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে অনেক গর্হিত, নিন্দনীয়। এই ইস্যুটা এইভাবে হওয়ার ছিল না, এইভাবে হওয়াটা কোনোভাবেই যৌক্তিক হয়নি। যারা সমাবেশটি আহ্বান করেছেন এবং সেই সমাবেশটি যারা কন্ট্রোলে রাখতে পারেননি, তারা এখন বলছেন যে দুষ্কৃতিকারীরা এর মধ্যে এসে ঢুকে গেছে। তো পলিটিক্যাল লিডার হিসেবে আমি মনে করি কোনোভাবেই তারা দায়বদ্ধতার উপরে নেই বা বাইরে যেতে পারবেন না। পুলিশ বলছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মির্ধা এবং উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মিধাও আছেন। ফুটেজ দেখে ধরছেন ওই কবর থেকে লাশ তুলতেছে বা পোড়াচ্ছে, কোন জায়গায় ওরা দুজন আছে, কোন ফুটেজটাই ইনভেস্টিগেশনের বিভিন্ন পর্যায়ে আছে, ঠিক আছে? মানে কোনো অপরাধ করার পিছনে প্ররোচনামূলক, ঠিক আছে, তদন্তে প্রাপ্ত বিভিন্ন বিষয় আছে। সবটা আপনার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে বলা যাবে না ভাই। রাজবাড়ীর বিভিন্ন মাজার, খানকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সহিংসতা আর না ছড়ায়।
হাবিব রহমান, যমুনা নিউজ, রাজবাড়ী। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যে ওসির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইউএনও নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক করা হয়েছে। 21 সেপ্টেম্বর কাজে যোগদান করতে বলা হয়েছে তাকে। ওই দিন যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ করা হবে। এর আগে 12 সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলামকেও বদলি করা হয়। 5 সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলের দরবারে হামলা করা হয়। হামলা ভাঙচুরের এক পর্যায়ে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় আহত হয়ে মারাও যান একজন। 3 বছর ধরে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন কাজ, তাও আবার প্রায় 400 কোটি টাকার প্রকল্প, অথচ কমছে না নাগরিক ভোগান্তি। সচেতন মহল বলছে, সুষ্ঠু তদারকির অভাবে চলছে অর্থ লুটপাট, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নগর কর্তৃপক্ষের। সকাল কিংবা সন্ধ্যা দুরুবিসহ এমন যানজট থেকে রেহাই নেই। নিত্যদিনের এই চিত্র কুমিল্লার পদুয়ার বাজারের। যানজটের প্রধান কারণ অটোরিকশা আর সিএনজির অনিয়ন্ত্রিত চলাচল। এক সময় এসব হালকা যানবাহন শহরে প্রবেশ ও বের হওয়ার জন্য 22 নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুরের পূর্ব ও পশ্চিম পাড়ার এই সড়ক ব্যবহার করত। তবে বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে মূল সড়কে উঠে পড়ছে যানবাহনগুলো। পদুয়ার বাজার বিশ্ব রোডে যে জ্যামটা লেগে থাকে, এই জ্যামের অন্যতম কারণ হলো এটা। এদিক দিয়ে কিন্তু 3 হুইলার, সিএনজি, অটো এগুলা কিন্তু এদিক দিয়ে শহরে ঢুকতো। এলাকার মানুষ বাজার, হাট বাজার এবং হাসপাতালে যাতায়াতের জন্য খুবই কষ্ট করতেছেন। শরীরেরও ক্ষতি, দেহেরও ক্ষতি, গাড়িরও ক্ষতি। তোমার মধ্যে শান্তি নেই, চালাইতে ভাঙ্গা রোডটা দেখেনি। শহরের আরও বেশ কিছু সড়কের একই দশা। খানাখন্দে ভরা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির শেষ নেই। অথচ 2022 সালে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে 305 কিলোমিটার সড়ক সংস্কার ও নির্মাণের প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন। তবুও রাস্তাঘাট এমন বেহাল কেন? বরাদ্দের টাকা নামমাত্র এটা যেটুকু ব্যয় করা হয়, এটুকু সুষ্ঠু তদারকি করার অভাবে অনেক রাস্তাঘাটে ভেঙে পড়েছে। জাপানি জাইকার অর্থায়নে এখানে নাকি আমাদের শহর উন্নয়নের কর্মসূচি চলছে, কর্মযজ্ঞ চলছে, কিন্তু আমি বলবো কর্মযজ্ঞ চাইতে কর্মের জায়গায় অর্থ লুটপাটের একটি মহাযজ্ঞ চলছে। প্রকল্পে অর্থ লুটপাটের অভিযোগের সুস্পষ্ট জবাব মেলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর দাবি, জনবল সংকটে তদারকি সম্ভব হচ্ছে না, আর দ্রুতই জলাবদ্ধতা যানজট নিরসনের আশ্বাস দিলেন প্রশাসক। জনবল সংকটের কারণে কিন্তু আমরা এগুলা তদারকি ঠিকভাবে করতে পারি না। সড়ক পারপাসে আপনার ব্যয় প্রায় 400 কোটি টাকা। এই 305 কিলোমিটার রাস্তা ব্যয় হবে 399 কোটি। যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়কের যে বেহাল দশা রয়েছে, এগুলি নিয়ে আমরা সামগ্রিকভাবে কাজ করছি। আমরা আশা করছি এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে, একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারব। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ব্যয়ে এসব সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সুষ্ঠু তদারকির মাধ্যমে এর সুফল নিশ্চিত করবে স্থানীয় সরকার বিভাগ, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার রাতে পৌরবাজারে 4 থেকে 5 জন রাকিব মাদব্বরকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পর পথেই মারা যান তিনি। পুলিশ জানায়, চর শ্যামাইল গ্রামের কালাম সর্দারের লোকজনের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল রাকিবের। গেল 6 মে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কালাম সর্দারের ছেলে মারা যান। সেই হত্যার মামলায় আসামি ছিলেন রাকিব। কদিন আগে জামিনে বের হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণায় সে পূর্ব শত্রুতার জেরে হতে পারে হত্যাকাণ্ড। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর 6 নম্বর ওয়ার্ডের একটি বাসায় এ ঘটনা। পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ, স্ত্রী সনি আক্তার এবং তাদের 6 বছর বয়সী মেয়ে
জমিলা। স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরাও এই বিষয়ে তদন্ত শুরু করি। আমরা লাশ সুরক্ষার প্রস্তুতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাশ 3টি পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া আর যাবতীয় কাগজপত্র তৈরি করি। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন। এদিকে হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল করতে পারবে। পাশাপাশি আজ দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধেও নেই কড়াকড়ি। শারদীয় দুর্গাপূজার কথা চিন্তা করে মঙ্গল ও বুধবার অর্থ দিবস হরতাল পালন করবে সংগঠনটি। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হরতালে জনজীবনে তো একটা প্রভাব পড়েছে নিশ্চয়ই, সেই বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। হরতাল আসলে জনজীবনে একটা বিরূপ, এটা স্বাভাবিক। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই হরতাল, সেই হরতালে কিন্তু মানুষের একটা দারুণ দুর্ভোগ হয়েছে, তাদের কষ্ট হয়েছে, আর্থিকও ক্ষতি হয়েছে। যে 1 টাকার ভাড়া তাকে 4 টাকা গুনতে হয়েছে। আজকের যে হরতাল, এই হরতালটি কিন্তু সকাল সন্ধ্যা যে হরতাল, সেই হরতালে ইতিমধ্যেই পিকেটাররা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে একটু দেখাতে চাই যে তারা কিন্তু যে ইতিমধ্যেই তারা এসে তারা এই যে মিছিল শুরু করেছে আমরা দেখেছি, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে গেটটি, সেই গেটটিতে তারা অবস্থান নিয়েছে। এটি একেবারে মহাসড়কের পাশেই, এবং মহাসড়কে তারা কিছুক্ষণ আগে মিছিল করেছে এবং মিছিল করে তারা এখানে অবস্থান নিয়েছে। এবং তারা যেটি বলতে চাচ্ছে যে এটি তাদের যৌক্তিক দাবি। এই জেলাটি অনেক গুরুত্বপূর্ণ জেলা। এই জেলাটির সাথে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং এই 3টি বিভাগের যেমন সংযোগ রয়েছে, তেমনি এই বিভাগে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে, আর্থিক বিষয়, যেমন মংলা বন্দর। এই জেলাটির 9টি উপজেলা রয়েছে, 3টি পৌরসভা রয়েছে, 2টি বিশ্ব ঐতিহ্য রয়েছে, সুন্দরবন রয়েছে, চিংড়ি শিল্প রয়েছে। সবকিছু মিলায় তারা যেটি বলতে চাচ্ছে যে বাংলাদেশ জন্মের পর থেকে এই জেলাটি 4টি আসন ছিল, যে কারণে এই 4টি আসনে যৌক্তিক এই আসন 4টি তারা ফিরে পেতে চায়, এবং নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ে তারা এই 4টি আসন ফিরিয়ে দেবে আর তারা ফিরে যাবে রাজপথ থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে। এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি বাগেরহাটের সোহাগ। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে ভাঙ্গা থানা পুলিশের এসআই হাবিবুর রহমানই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় আন্দোলনের নেতৃত্বে থাকা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে। মামলায় উল্লেখ, ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কে সোয়া দিতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় বেশ কয়েকজন। পুলিশ এতে নিষেধ করলে মারমুখী অবস্থান নেয় তারা। আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে এ মামলা করা হয়। এ ঘটনায় এরই মধ্যে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ডাকসু নির্বাচনে নেতৃত্বে স্বাক্ষর রেখেছেন সাতক্ষীরার 8 শিক্ষার্থী। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী তারা। কারো লেখাপড়া চলছে অন্যের সহযোগিতায়, কেউ বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের জয়ে খুশি বন্ধু, এলাকাবাসী সহ সব শ্রেণী পেশা মানুষ। কোনো আশা নেই, আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই। এভাবেই আপ্লুত হয়ে ছেলের বেড়ে ওঠা ও লেখাপড়ার বর্ণনা করছিলেন দিনমজুর বাবা। প্রায় সকালে খায় না। ডাকসু নির্বাচনে ছলিমুল্লাহ মুসলিম হল সংসদে সাহিত্য সম্পাদক পদে জয়ী সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের আল মামুন। ছোটবেলা থেকেই মেধাবী, তার জয়ে খুশি গ্রামবাসী। ছাত্রছাত্রী দুজনে কাজ করতে পারবে, ভালো লাগবে, বা আমার মুখ উজ্জ্বল হবে। এলাকার ভেতরে খুবই নর্মভদ্রতা ছেলেটা অনেক ছোটবেলা থেকেই মেধাবী ছিল। একটা ছেলে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানে আমাদের গ্রামের গর্ব।
আর এই যে মামুন এই যে পাশ করেছে ডাকসু নির্বাচনে, এলাকার লোক খুশি হয়ে মসজিদে তার জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে আমাদের এই মামুনের জন্য। বাড়ির ফ্যামিলি সব ওই মামুনের দোয়া করছে যে মামুন ওর মতো ছেলে হয় না। কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আহসান হাবিব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে ভিপি পদে নির্বাচিত। তিনি জানান, শিক্ষার্থীদের পাশে থাকার ফলাফল পেয়েছেন তিনি। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর দিতে চান এই শিক্ষার্থী। শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা ছিল যে তারা আমাকে তাদের ম্যান্ডেট দিবে, সমর্থন দিবে এবং প্রত্যাশা মাফিকই জয়টা হয়েছে। তালা উপজেলার রহিমাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শামসুর রহমান জোয়ারদার অন্যের সহযোগিতায় চলে সংসার ও ছেলে তাসনিম রুবাইয়াতের লেখাপড়া। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সদস্য পদে জয়ী তাসনিম। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কোনো কিছু কামাই করতে পারিনি। আমার পিছনে বরঞ্চ অনেক টাকা ব্যয় হয় প্রত্যেক মাসে। নির্বাচনে দাঁড়িয়েছিল, জিতেছে, এটা আমার কাছে খুবই আনন্দ। ভালো হয়েছে, ওর কেউ নেই এক প্রকারে। এছাড়া তালার দীপিকা সানা, কলারুয়ার নিশিতা জামান নিহা, কালীগঞ্জের ইমরান হোসেন, অভিজিৎ দত্ত ও খাদিজা পারভিন জিতেছেন ডাকসুর হল সংসদ নির্বাচনের বিভিন্ন পদে। তাদের জয়ে খুশি সবাই। 8 জন সাতক্ষীরায় পাশ করছে, সকলের জন্য দোয়া থাকবে এবং এটা আমাদের সাতক্ষীরার জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। আশা করি সে ওহাল কেন্দ্রিক অনেক ভালো কিছু করবে, এলাকায় অনেক ভালো কিছু করবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যদের পাশাপাশি সাতক্ষীরার তরুণ এই শিক্ষার্থীরা ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দাম ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 1.5 মাসে কেনা হয়েছে প্রায় 113 কোটি ডলার। রপ্তানি এবং রেমিটেন্সের স্বার্থেই এমন উদ্যোগ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মুখপাত্র জানিয়েছেন, দামের ওপর কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, অতিরিক্ত যোগান কমিয়ে আনার মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হচ্ছে। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংকাররাও। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কমে গেলে বিকল্প পথে রেমিটেন্স চলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। অস্থিরতা কাটিয়ে গেল 1 বছরের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। লেনদেন হচ্ছে 121 থেকে 122 টাকার মধ্যে। আইএমএফের চাপে গেল মে মাসে বাজার ভিত্তিক করা হয় ডলার। এরপরও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি দামে, উল্টো যোগান বৃদ্ধিতে কিছুটা কমতে থাকে দাম। জুলাইয়ের মাঝামাঝিতে তা নেমে আসে 120 টাকারও নিচে। মূলত রপ্তানি এবং রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে বাজারে সরবরাহ বাড়ে ডলারের। এর সাথে যোগ হয় বৈদেশিক ঋণ, বাড়ে রিজার্ভের পরিমাণও, যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে। দাম স্বাভাবিক রাখতে বাজার থেকে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। 13 জুলাই কেনা হয় 17 কোটি ডলার। সর্বশেষ 13.2 কোটি ডলার কেনা হয়েছে 4 সেপ্টেম্বর। সব মিলিয়ে এখন পর্যন্ত কেনা হয়েছে প্রায় 113 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষতির কথা চিন্তা করেই ডলারের দাম ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু ডলারের প্রাইস কমে যাচ্ছে, অধিক যোগানের কারণে যোগানটাকে কীভাবে কমিয়ে আনা যায়, মানে বাড়তি ডলারটা আমরা বাংলাদেশ ব্যাংকের কবজায় নিয়ে আসব। এই কারণে আমরা হস্তক্ষেপ করি যাতে ডলারটা খুব বেশি ফল না করে প্রাইসটা। রপ্তানি এবং রেমিটেন্স মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে দেশে আসে 13.5 বিলিয়ন ডলারের উপরে। এ সময় আমদানি এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 10.5 বিলিয়ন ডলারের কিছু বেশি। ফলে বড় একটি অংশ উদ্বৃত্ত থেকে যায়। বাড়তি ডলার টেন্ডারের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। আপনারা এও জানেন যে ব্যাংকগুলোর একটা নেট ওপেন পজিশন থাকে, যে তারা কতটুকু ডলার তারা হোল্ড করতে পারবে। তো যখন ওই পরিমাণ ডলারের বেশি তাদের হাতে চলে আসে, তখন তারাও চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার সেল করতে। এটা কোনো মার্কেট ম্যানিপুলেশন বলবো না, শুধুমাত্র ডলার প্রাইসটাকে স্টেবল রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক প্যাসিভ ওয়েতে ইন্টারভেন করে, দ্যাট ইজ ক্রয় করে অথবা বিক্রয় করে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। বলছেন, এর ফলে ব্যাংকগুলো বাড়তি ডলার বিক্রির সুযোগ পাচ্ছে, না হলে রেমিটেন্স সংগ্রহে অনাগ্রহ দেখা দিতে পারে বলেও মনে করেন তারা। ব্যাংকগুলো কিন্তু আগে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিত, তাই না? ডলারের তাদের ক্রাইসিস ছিল। এখন তাদের কাছে যে ডলারটা আছে, এটা বাংলাদেশ ব্যাংক তাদের কাছ থেকে নিচ্ছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো কৃত্রিম কোনো প্রক্রিয়া না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়তেছে এবং ব্যাংকগুলোও তাদের ডলার বিক্রি করার
একটা ক্ষেত্র পেয়েছে। তাই মনে করি যে এটা ভালো উদ্যোগ। গেল অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন উপরে, যা আগের বছরের চেয়ে 26% বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সার সংকটে দুশ্চিন্তায় দিন কাটছে কুড়িগ্রামের কৃষকদের। ফসল আবাদের মৌসুমেও ডিলারদের কাছ থেকে মিলছে না সার, বেশি দরে অন্য ইউনিয়ন থেকে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি ও ডিএপি। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিস্তৃত মাঠ জুড়ে ধানের আবাদ, পরম যত্নে দেখভাল করছে কিষানি। কাঙ্ক্ষিত ফলনেও হাসি নেই কৃষকের মুখে। কুড়িগ্রামে রোপা আমন চাষের শুরু থেকেই চলছে সার সংকট। দিন যত গড়াচ্ছে সংকট আরও তীব্র হচ্ছে। ডিলারদের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী সার মিলছে না, অথচ সারের অভাবে নষ্ট হচ্ছে জমির ফসল। আবাদ করে মনে যে বিপদে আছে, সার পাওয়া যাইতেছে না। যদিও সার পাওয়া যাইতেছে, মনে করেন যে 2 অঞ্চলে ঘুরে সার খোঁজে, মনে যে আবার টিকিট কাটি সার নেওয়া লাগে। 2.5 বিঘে জমি আবাদ করছি, প্রায় 4 কিলো ঘুরিয়ে সার পেলাম 20 কেজি। এখন 20 কেজি দাম হলো 32 টাকা করে কেজি। গরিব মানুষ করবি আর ভাই না, সারের ব্যবহারের জন্য আবার নর্মাল পড়ে গেছি। বা কৃষকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দরে বিক্রি হচ্ছে ইউরিয়া, টিএসপি এবং ডিএপি সার। তবে ব্যবসায়ীরা সেই অভিযোগ অস্বীকার করে বলছেন, সরবরাহ কমে যাওয়ায় খোলা সার বিক্রি করা হচ্ছে। আর অনেক আছে স্টক, কিন্তু সিন্ডিকেটরা স্টক করে সার দিচ্ছে না। দেখেন ওইখানে অনেক কৃষক সারের জন্য অপেক্ষা আছে। সার ব্যবহার আমার জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমি ডিলারের কাছে সার বিলি গেছি, ডিলার আমাকে 30-40 কেজি সারের কথা কয়। এই ইউনিয়নের সার আরেক ইউনিয়নে বেচতেছে, বা আমাদের মতো অনেক দোকানদারের কাছে টাকা বেশি নিয়ে বিক্রি করতেছে। কারা সেটা? ওই ডিলারেরা। এখানকার সার বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এই জন্য আমরা দিচ্ছি বস্তা খুলি তাদেরকে 30 কেজি 20 কেজি, যাতে আমার সারটা বাইরে না যায়। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সারের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত চলছে প্রশাসনের অভিযান। বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায়, যেটি বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকট তৈরির প্রক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে আমরা সজাগ আছি এবং আমরা সেক্ষেত্রে কোনো অভিযোগ পেলে সে জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করছি। জেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,20,500 হেক্টর, অর্জিত হয়েছে 1,21,400 হেক্টর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্পেনের সেন্ট্রাল মাদ্রিদে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে। রোববার সাইকেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ঘটনা ঘটে। প্রতিযোগিতায় একটি ইসরায়েলি দলের অংশ নেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনপন্থীরা। রেসট্র্যাক দখল করে শুরু করে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টায় এগিয়ে আসে পুলিশ, যার জেরে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দুপক্ষের মাঝে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি, ফলে নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করা হয় ফাইনাল। সমাপনী আসর উপলক্ষে এলাকাটিতে মোতায়েন করা হয় 1000-এরও বেশি পুলিশ সদস্য। ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে গাজার মানুষদের বাঁচাতে তিউনিসিয়া থেকে আবারও শুরু হয়েছে সমুদ ফ্লোটিলার যাত্রা। পরপর 2টি ড্রোন হামলার পরও গাজার মানুষদের বাঁচাতে অবিচল মানবাধিকার কর্মীরা। আবহাওয়ার জন্য কিছুটা বিলম্বিত হলেও আবারও শুরু হয় তাদের যাত্রা। তিউনিসিয়ার বিজেটে বন্দর থেকে 40টিরও বেশি দেশের মানবাধিকার কর্মী নিয়ে রওনা হয় ফ্লোটিলা নৌবহর, যা আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যুক্ত হবে ইতালির সিসিলি থেকে রওনা আরেক দলের সাথে। অন্যদিকে রোববার গ্রিসের সাইরাস দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লোটিলা বহরের আরও 2টি জাহাজ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বন্দরে হাজির হয় শতাধিক মানুষ। ফ্রিডম টু প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে বিদায় জানায় জাহাজ দুটিকে। ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে অব্যাহত যাত্রা জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ভেনেজুয়েলা। শুক্রবার সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই দেশ জুড়ে 300টির বেশি সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম। এই প্রশিক্ষণে ট্যাঙ্ক সহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ।
ভারী অস্ত্রশস্ত্র আর ট্যাঙ্ক থেকে চলছে গুলিবর্ষণ। তবে এটি কোনো যুদ্ধের দৃশ্য নয়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরা। ব্যাপক পরিসরের এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200, যার আওতায় দেশটির 300-র বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার, শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুঁটিনাটি। এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন। শুক্রবার বলিভারিয়ান মিলিশিয়ার সব সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সরকারের এই আহ্বানে সাড়াও আসে ব্যাপক। রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ফোর্ট টিউনা সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ। মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। জানান, এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে দেশটি। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছে। আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন। সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুদেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মাঝে। মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যাডাম বোয়েলারের সাথে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যতম শীর্ষ তালেবান নেতা আমির খান মুত্তাকির বৈঠক হয় কাবুলে। সেখানে নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এ সময় গুরুত্ব পায় দুই দেশের নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানে মার্কিন বিনিয়োগের ইস্যুটি। এর পাশাপাশি আলোচনা হয় যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের বন্দি বিনিময়ের বিষয়ে। বোয়েলার জানান, বন্দি বিনিময় করবে যুক্তরাষ্ট্র এবং তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এখনও আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।